তারেক রহমান ও সার্জিও গরের বৈঠক, সম্পর্ক জোরদারের বার্তা। আগামী সপ্তাহেই ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারী দল। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের বড় পদক্ষেপ। আজ থেকে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ। এবং অবহেলিত ফল থেকে জিআই পণ্যের স্বীকৃতি, লটকনে বদলাচ্ছে নরসিংদীর অর্থনীতি। 150 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ সকালে 9:30টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সার্জিও গর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করবেন। এর আগে 3 দিনের সফরে এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সার্বিক মানবিক সহায়তা কার্যক্রম খতিয়ে দেখেন। বাংলাদেশ সফরকালে সার্জিও গর জানান, দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে নিয়ে ভ্রমণ সতর্কতা লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2-এ নামিয়ে এনেছে, যাকে তিনি দারুণ খবর হিসেবে উল্লেখ করেন। সব মিলিয়ে এই সফরকে দুদেশের ইতিবাচক অগ্রগতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উন্নয়নে আজ থেকে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জিপিএস সচল না থাকলে নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ নবায়ন করা হবে না। এর আগে গত 28 জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 11 জুনের প্রজ্ঞাপন অনুযায়ী রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের জন্য জিপিএস সচল থাকার প্রমাণপত্র ও অ্যাপ ট্র্যাকিং প্রদর্শন করতে হবে। সড়ক পরিবহন আইন 2018 এর 25 ধারা এবং 2022-এর 55 বিধি অনুসরণ করেই কেবল অনুমোদন দেয়া হবে। জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটি এর স্থানীয় কার্যালয়ে ও সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যায় গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় চলতি আগস্টের মধ্যেই নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির। স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের মাধ্যমে সাংবিধানিক প্রক্রিয়াও এগোচ্ছে। জ্যেষ্ঠ নেতাদের মতে রাষ্ট্রপতির পদটি রাজনৈতিক সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সতর্কতার সঙ্গে দলীয় মনোনয়ন দেয়া হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। এক সময়ের অবহেলিত ফল লটকন এখন নরসিংদীর মূল অর্থকরী ফসল। গুণমানে সেরা এই ফল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। স্বল্প খরচ ও কম পরিচর্যায় ভালো ফলন হওয়ায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি। নরসিংদী জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিদ প্রধানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একসময় ঝোপঝাড়ে অযত্নে লটকন হলেও আজ তা নরসিংদীর অর্থনীতির বড় চালিকা শক্তি। সম্প্রতি যা পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতিও। বাড়ির আঙিনা, পতিত জমি থেকে শুরু করে বাণিজ্যিকভাবেও হচ্ছে এর চাষ। শিবপুর, বেলাবো ও রায়পুরায় এখন লটকনের বাম্পার ফলন। অন্যান্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে নতুন বাগানের সংখ্যা। আমার এখানে প্রায় 80 বিঘার উপর আমার লটকন বাগান। এখানে 4টা লটকন বাগান আছে। আমার বাগানে প্রায় 15 থেকে 20 জন কর্মচারী কাজ করে। তা আমরা এই বাগান যে লটকনগুলো ফলনীয় যে পরিমাণ আমার খরচ হয় তার তুলনায় আমার প্রফিটের পরিমাণটা অনেকটা বেশি। তো প্রতি বছরই এই লটকনের ফলনটা দিন দিন বৃদ্ধি পাবে। গতবারের তুলনায় এবার ফলন ইনশাল্লাহ বাম্পার, ডবল আসছে, বাজারও ভালো, লাভবান আছি।
মাল চিটাগাং দেই, ওই বরিশাল দেই, সিলেট দেই, বিভিন্ন জায়গায় দেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাল যায়। বাজারে প্রতি কেজি লটকন মিলছে 60 থেকে 250 টাকায়। লটকন কেন্দ্রিক বেচাকেনায় সৃষ্টি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। এই লটকলের জন্য নরসিংদী জেলার মরজালি বিখ্যাত আর কি এই লটকলটা। আর আমাদের এই লটকলটা আপনার বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশের বাইরেও আপনার যায় আর কি। 70-80 টাকা করে বিক্রি করতেছে, ভালো মাল 100-120, আর গ্যাস আবার এই মাল বেচছি 200, 160-170 টাকা কেজি। তো গ্যাস আবারের তুলনায় এবার মালের দাম কম। আলা দিলে ভালো ফলন আইছে, গ্যাস এবার কম আছে, এবার ফলন আইছে, তো ফলন আইছে দেখো এবার একটু দামটা একটু কম। শুধু কেনাবেচা নয়, লটকনের রূপ ও স্বাদ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য ভ্রমণ পিপাসু। আমরা ঢাকা থেকে সাইকেল চালিয়ে এসেছি লটকন বাগান দেখতে। এর আগে লটকন বাগান দেখিনি, দেখে খুবই মুগ্ধ। লটকন গাছে সারা শরীরে যে লটকন হয়ে থাকে এটা দেখতেই ভালো লাগে। কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। চাষিদের দেয়া হচ্ছে আধুনিক কারিগরি সহায়তা। এখানে উৎপাদিত লটকন গুণে মানে এবং স্বাদে অনন্য। এই অনন্য বৈশিষ্ট্যের জন্যই এখানের উৎপাদিত লটকন নরসিংদী জেলার অন্যতম জিআই কৃষিপণ্য। আবহাওয়া লটকন চাষের জন্য মোটামুটি উপযোগী হয়, এবারের ফলনও ভালো হয়েছে। আমরা আশা করতেছি যে কৃষকরা এ থেকে একটি ভালো দাম পাবে। সারা বাংলাদেশের পুষ্টি সমৃদ্ধ একটি ফল মানুষের কাছে পৌঁছাতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদী জেলার যে বাগান মালিকদের পাশাপাশি আমরা কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে আবাদ হওয়া 1800 হেক্টর জমি থেকে 30,700 মেট্রিক টন লটকন উৎপাদনের বিপরীতে 150 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের। চ্যানেল এস নিউজ ডেস্ক। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল রক্ষায় লাল দেয়ালের গণভবনকে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। নানা অনিশ্চয়তা ও জটিলতা কাটিয়ে আগামী 5 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। জাদুঘরটিতে খুন, গুম, অন্যায়ের নিদর্শন সহ শহীদ ও আহতদের পোশাক, আন্দোলনের ব্যানার ও স্মারক সংরক্ষণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালনকারী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী জানান, ভবিষ্যৎ শাসকদের জন্য এটি একটি শিক্ষণীয় স্মারক হিসেবে কাজ করবে, যা মনে করিয়ে দেবে যে ক্ষমতার মূল উৎস জনগণ। নির্মাণে দুর্নীতির অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আইন ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডের কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশে তীব্র সংকট দেখা দিয়েছে। 3,800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র 2,500 মিলিয়ন ঘনফুট। এর প্রভাবে সাভার, আশুলিয়া ও নেত্রকোনা সহ দেশ জুড়ে শিল্প উৎপাদন, পরিবহন ও জনজীবন বিপর্যস্ত। সাভার, আশুলিয়ায় গ্যাস চাপ কম থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। নেত্রকোনায় টানা 11 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় 5,500 আবাসিক গ্রাহক ও হাজার হাজার সিএনজি চালক বিপাকে পড়েছেন। নিয়মিত বিল দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বিকল্প জ্বালানিতে খরচ বাড়ছে। অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত ও টেকসই সমাধান দাবি করছেন ভুক্তভোগীরা। এখন বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, এভাবে আসলে গাড়ি টাড়ি চালানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ধরেন আমি ভাড়ার গাড়ি চালাই, আমি কিভাবে জমা দিব? এই গ্যাস নিতে যদি 4-5 ঘন্টা লাগে এক এক সময়, আবার 200 টাকা 300 টাকার গ্যাস ঢুকে। জনগণের ভোগান্তি বরাবর থাকবে। আওয়ামী লীগের আমলে ছিল, বিএনপির আমলে কমবে না। পাম্প বেশিরভাগে বন্ধ থাকে, এখানে 4টা পাম্প 4টাই বন্ধ আছে। এখন কতটুকু পাবো জানি না, লাগাইলে বুঝতে পারবো। আর কিছুদিন আগে লাস্ট আমি 200-300 টাকার উপরে পাইনি। টিপ মারতে গেলে 120 টাকা গ্যাস নিয়ে ঢাকা যাওয়া যায় না, তারপর ঢাকা কষ্ট করে ঘুরে আসি, আবার মনে করেন 3 ঘন্টা সিরিয়াল, এতে বাসায় সময় দেওয়া যাচ্ছে না। বেশিরভাগ আমরা গাড়ির মধ্যেই আছি। দামরাই গ্যাস নাই, সাভারও গ্যাস নেই, পাম্পটা আছে, তার সকাল 8টার সময় এসে পর্যন্ত গ্যাস পাই নাই। আমাদের জ্ঞানটা এলোমেলো ভাবে গাড়ি ঢুকাইতেছে, কোনো শৃঙ্খলা নাই। যে যেমন ক্ষমতা আছে সেভাবে ঢুকাইতেছে। এটা মনে করেন যে তাড়াতাড়ি সমাধান না করে তো গ্যাস পাম্প আক্রমণ হইতে পারে। ড্রাইভাররা এরকম পরিকল্পনা নিতেছে। 100 ড্রাইভারের মধ্যে 95টারই কিস্তি আছে, সমিতির কিস্তি আছে, কেউ গাড়ির কিস্তি, কেউ সমিতির কিস্তি। কিস্তিও ঠিক মতন দিতে পারে না, পরিবারও চালাইতে পারে না।
ড্রাইভারের যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা আর কোনো সময় শেষ হয় না। বিগত দিনে প্রেশার কম থাকলেও একটা করে গ্যাস দিয়ে যাইতাম, কিন্তু গত 22 তারিখের পরের থেকে আমাদের মেশিন টোটালে বন্ধ। আশা করি আমরা আগামী 5 দিনের মধ্যে ইনশাল্লাহ এই সমস্যা থেকে সমাধান তরণের পথ খুঁজে পাবো। এর আগ পর্যন্ত আমি সম্মানিত গ্রাহকবৃন্দকে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরেন। গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি নিয়ে আব্দুল্লাহপুর গ্যাস পাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী। রব্বানী, গ্যাসের বর্তমান অবস্থা কি, সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ধন্যবাদ শাহনেওয়াজ আপনাকে। শাহনেওয়াজ, আপনি জানেন যে এই গ্যাস সংকটে সারা দেশের যে গাড়ি চালক এবং সাধারণ মানুষ এই ভোগান্তিতে পড়েছেন। আমি সকাল থেকে আব্দুল্লাহপুরে একটি গ্যাস ফিলিং স্টেশনে অপেক্ষা করেছি। আমি অনেক চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা যে স্বাভাবিক গ্যাস, এই গ্যাসটা এখনো পাচ্ছেন না এবং অনেক সময় তারা এই লাইনে অপেক্ষা করছেন। শাহনেওয়াজ, ওনারা কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছেন যে যেখানে তাদের স্বাভাবিকভাবে 500 থেকে 600 বা তার অধিক গ্যাস পাওয়ার কথা ছিল, সেই জায়গাতে তারা পাচ্ছেন 100 থেকে 140 বা 50 টাকার গ্যাস, যেটা একটা স্বাভাবিক গাড়ি চালানোর জন্য বা গাড়ির চাহিদা মেটানোর জন্য এটা স্বাভাবিক নয়। শাহনেওয়াজ, ওনারা কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছেন যে এর কারণে তাদেরকে পর্যায়ক্রমে বা অনেকবার এই গ্যাস পাম্পে আসতে হচ্ছে, এতে সময় নষ্ট হচ্ছে, লস হচ্ছে এবং এখানে দেশের আয়ও অনেকটা কমে যাচ্ছে। অন্যদিকে যদি ব্যবসায়িক এবং চাকরিজীবীদের কথা বলি, তারাও কিন্তু নিজস্ব চালিত যে গাড়ি, সেই গ্যাসগুলো কিন্তু স্বাভাবিকভাবে তারা চালাতে পারছেন না, এতে তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। ভুক্তভোগীদের দাবি ছিল যে এই গ্যাসটা স্বাভাবিক পর্যায়ে যদি আসে তাহলে তাদের চলাফেরাটা অনেকটাই জীবনযাত্রার মানটা ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে আব্দুল্লাহপুর গ্যাস পাম্প থেকে সর্বশেষ। শাহনেওয়াজ। ধন্যবাদ রব্বানী। দর্শক, সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ শাহনেওয়াজ। আমি এখন রয়েছি সাভার পৌর এলাকায় একটি সিএনজি স্টেশন। সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিল্প কারখানাগুলো। গ্যাসের চাপ না থাকার কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা অনেক কারখানায় দেখতে পেয়েছি গ্যাস সংকটের কারণে তারা উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন। একই সংকটে রয়েছেন পরিবহন চালকরাও। সাভারের অধিকাংশ সিএনজি স্টেশনগুলোই গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে, যে কয়েকটাও খোলা রয়েছে সেখানেও রয়েছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চালকদের গ্যাস নিতে হচ্ছে। এর চেয়েও বেশি ভোগান্তিতে রয়েছেন সাভারের ব্যাংক কলোনি সহ আবাসিক এলাকার বাসিন্দারা। বেশিরভাগ এলাকাতেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়টা এলাকাতে কিছু সময়ের জন্য গ্যাস আছে, কিন্তু গ্যাসের চাপ কম থাকার কারণে রান্না করা সম্ভব হয় না। ভুক্তভোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই গ্যাস সংকট নিরসন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। শাহনেওয়াজ। ধন্যবাদ রাজীব। দর্শক, নেত্রকোনা থেকে গ্যাস সংকটের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। শাহনেওয়াজ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা একটি সিএনজি গ্যাস পাম্পে। আসলে এই পাম্পটাতে দীর্ঘদিন যে গ্যাস যখন চালু ছিল তখন এই দীর্ঘ লাইন থাকতো। আজ কিন্তু 11 দিন যাবৎ এই গ্যাস পাম্পটা একেবারেই শুনশান পরিবেশ নীরব করছে। এদিকে গ্যাস কর্তৃপক্ষ আমাকে যেমনটা জানিয়েছেন, আজ 11 দিন যাবৎ নেত্রকোনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় 5,500-এরও অধিক গ্রাহক তাদের চুলায় আগুন জ্বলছে না। এদিকে কয়েকজন সিএনজি চালকের সাথে আমি কথা বলে জানতে পেরেছি শতকরা প্রায় 90 সিএনজি চালক কিস্তিতে সিএনজি গাড়ি ক্রয় করায় তারা বিপাকে পড়েছে গ্যাস না থাকায়। এদিকে আমি গ্যাস কর্তৃপক্ষ আরও যেটি জানিয়েছেন যে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হাসপাতাল, জেলখানা, বিভিন্ন সরকারি স্থাপনায় গ্যাস সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। এদিকে স্থানীয়দের দাবি দ্রুত এই গ্যাস সংকট সমাধান হবে
এমনটাই প্রত্যাশা করছে স্থানীয়রা। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। ধন্যবাদ জাহাঙ্গীর। বগুড়ার কাহালুর কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পিকআপের চালক, হেলপার এবং 2 জন মাছ ব্যবসায়ী। আজ সকালে মাছ বিক্রি শেষে নওগাঁ থেকে বগুড়ার দিকে ফেরার পথে বিপরীতমুখী একটি অনিয়ন্ত্রিত ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে পিকআপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে কেবল লুৎফর রহমান নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে কাহালু থানা পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে। কাহালু থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে মন্দা ও নানা অভ্যন্তরীণ প্রতিকূলতার মুখে 2026-27 অর্থ বছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে 2,383 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে অর্জিত হয়েছে মাত্র 89 কোটি টাকা। বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলার টানাপোড়েন ও দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে গত অর্থ বছরেও লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক রাজস্ব ঘাটতি ছিল। স্থানীয় ব্যবসায়ীদের মতে প্রশাসনিক জটিলতা ও বন্দর ভিত্তিক নীতিগত বৈষম্যের দরুন শীর্ষ আমদানিকারকরা মুখ ফিরিয়ে নেয়ায় ব্যবসা বাণিজ্য স্থবিরতা তৈরি হয়েছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রশাসনিক ও নীতিগত বৈষম্য দূর করে ব্যবসায়ীদের আস্থা ফেরানোর উপর তাগিদ দিয়েছেন। কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধানের আশ্বাস দিয়েছেন। বন্ধ কলকারখানা চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক গতি আসবে। তাই সরকার দেশের বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইয়ে অবস্থিত টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া মিল কলকারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সেগুলো পুনরায় চালুর বিষয়ে উচ্চ পর্যায়ে কাজ চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, কারখানাটি পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিটিএমসির চেয়ারম্যান, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশে স্বাস্থ্য সংকট তৈরি করেছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় সিলেটে ও বরিশালে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 837 জন এবং নিশ্চিত আক্রান্ত 16,000 ছাড়িয়েছে। অন্যদিকে চলতি বছর ডেঙ্গুতে 47 জনের মৃত্যু এবং 14,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভ্যাকসিন না থাকায় বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার ও সামাজিক সচেতনতাই মূল উপায়। জ্বর হলে শরীর মোছা, প্যারাসিটামল এবং পর্যাপ্ত তরল খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টাঙ্গাইল সহ সারা দেশে বিশেষ করে শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। 3 দিন হচ্ছে এখানে আসছি, তো নার্সদের এখানে ব্যবহার ভালো, সবই পরিবেশ ভালো, কিন্তু হচ্ছে এখানে রোগীদের জন্য কোনো খাবার নাই, বেডশিট নাই, বালিশ নাই। প্রথম অবস্থায় এখানে আসছিলাম আসলে জ্বর নিয়ে, 5 থেকে 10 ডিগ্রি জ্বর সবসময় থাকতো। এখানে আসার 3 দিন পরে আর কি জানতে পেরেছি যে ডেঙ্গু জ্বর হয়েছে এবং পেশাব ইনফেকশন আছে। দর্শক, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। তিনি জানাচ্ছেন হাম ও ডেঙ্গুর সবশেষ খবর। ধন্যবাদ শাহনওয়াজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা টাঙ্গাইল জেনারেল হসপিটালে। সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও বাড়ছে হাম এবং ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত হাম নিয়ে টাঙ্গাইল জেনারেল হসপিটালে 706 জন রোগী চিকিৎসা নিয়েছে। তার মধ্যে 693 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে 10 জন রোগী হাম নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং 3 জন রোগী আশঙ্কাজনকভাবে হামে মৃত্যুবরণ করেছে।
ডেঙ্গুর প্রকোপ এই মুহূর্তে এত বেশি না থাকলেও 29 জন রোগী এ পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হসপিটালে চিকিৎসা নিয়েছে। তার মধ্যে 22 জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে এবং কি 7 জন এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তাই আমি টাঙ্গাইল হসপিটালের রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে চিকিৎসার জন্য যে ঔষধ সরবরাহ না করা হলে কিছু কিছু ঔষধ কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে এবং কি ডেঙ্গু এবং হামের ওয়ার্ড পাশাপাশি হওয়ায় তারা একটু ক্ষুদ্র প্রকাশ করেছে। টাঙ্গাইল জেনারেল হসপিটালের উপপরিচালক কিছুক্ষণ আগে কিন্তু এই ওয়ার্ডগুলো পরিদর্শন করেছে। তিনি বলেছেন যে তাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং কি ওষুধ রয়েছে যা দিয়ে জেলার চিকিৎসা করা সম্ভব। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সোহেল। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য জননী সাহসিকা সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় প্রেরণাদাত্রী 2 মহীয়সী নারী শীর্ষক স্মরণানুষ্ঠানে কথামালা, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে তাদের জীবন, সংগ্রাম ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই 2 মহীয়সী নারীর সাহস, আদর্শ ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাদের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব ডক্টর রেজিনা বেগম এবং সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল। তারা 2 কিংবদন্তি নারীর সংগ্রামী জীবন, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় তাদের অনুপ্রেরণার কথা তুলে ধরেন। কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে বাংলা ও বাংলাদেশের ইতিহাসের এই 2 অবিস্মরণীয় নারীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় 23 জন পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে 2টি ফিশিং বোটে অভিযান চালিয়ে পাচারকারীদের আটক করা হয়। পরে পতেঙ্গা 15 নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় 15,75,000 টাকা মূল্যের 450 বস্তা ডিএপি সার এবং পাচার কাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড জানায়, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। তারেক রহমান ও সার্জিও গড়ের বৈঠক, সম্পর্ক জোরদারের বার্তা। আগামী সপ্তাহেই ঢাকায় আসছে মার্কিন বিনিয়োগকারী দল। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের বড় পদক্ষেপ, আজ থেকে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ। অবহেলিত ফল থেকে জিআই পণ্যের স্বীকৃতি, লটকনে বদলাচ্ছে নরসিংদীর অর্থনীতি। 150 কোটি টাকা আয়ের আশা কৃষি বিভাগের। বগুড়ার কাহালুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পিকআপ, চালক সহ প্রাণ গেল 4 জনের। এবং ভোমরা স্থলবন্দরে রাজস্ব ঘাটতির শঙ্কা, এনবিআর এর 2400 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম মাসে আদায় মাত্র 89 কোটি। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।